ভাইয়া, সকালে আমি যখন ঘুমিয়েছিলাম তুমি কেন আমার ঠোঁটে হাত দিয়েছিলা? নিছকভাবে মাইন্ড করবে বলে আমি চুপ ছিলাম। মায়ের পেটের ভাই নেই আমার, সম্পর্কে তুমি আমার ফুপাতো ভাই, আপনি থেকে কমও নাও। তাহলে এসবের মানে কি? আরফা, তুই এমন একটা ভাব নিছিস কেন? তুই খুব ভালো, আমি কেমন সেটার যাচাই তোমার না করলে চলবে। আর যদি ফের অসভ্যতা করেছো তাহলে খুব খারাপ হয়ে যাবে। তুই তাহলে এক কাজ কর, সব কিছু গুছিয়ে নিয়ে আসতে পারিস। কাজগুলো কি খুব ভালো করেছো তুমি? দেখ, তোর একটা ভালো জীবন দরকার, আমি আছি তো নাকি? আরফার কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে গেল। অবশ্য আজ প্রথম না, আরফা এসবের ভুক্তভোগী প্রায় মাসখানেক আগে থেকেই। তবে আজ সব সীমা পেরিয়ে গেছে। কখনো গায়ে হাত দেওয়া, অকারণে হাত ধরা, হুট করে পেছন থেকে এসে জড়িয়ে ধরা, এগুলো নিত্যদিনই হয়। কিন্তু আজ যখন সকালে ঘুমিয়েছিল, রনি তখন ঘুমন্ত অবস্থাতে ওর ঠোঁটে হাত দেয়। ঘৃণ্য অতীত তার পিছু ছাড়ে না। মাঝে মাঝে তো মনে হয় সব ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। তার পারি কই, মাটা কল করলে কাঁদে। মাকে সান্ত্বনা দিতে দিতে কখন যে আরফা নিজেও কান্নার গলায় স্বর আটকে যায় কেউ জানে না। আর 5টা মেয়ের মতো আরফা চোখে কাজল দিতে পারে না, কারণ সমাজের কিছু রাক্ষসীরা গিলে খাওয়ার জন্য মহিয়া হয়ে থাকে। আরফা ছোটবেলা থেকে বেশ সুন্দরী, বয়সের সাথে সাথে নাকি সবাই একটু কালো হয়, কিন্তু আরফার সৌন্দর্যেরও ফুটে উঠছিল। হয়তো তাই আজও এই অবস্থানে। আরফা, খেতে আসো। আসছি ভাবি। রনির এই নোংরা মানসিকতার জন্য আরফা সবসময় ওর থেকে দূরে থাকে। ডাইনিং টেবিলে সবাই খাবার খাচ্ছিল। রনি তখন টেবিলের নিচ দিয়ে আরফার পায়ে টাচ করলো। তার চোখে মুখে পিশাচের ছায়া নেমেছে। পিশাচরা কাউকে ভালোবাসতে জানে না। রনিও পিশাচের থেকে কোনো অংশে কম নয়। কিন্তু আরফার ধৈর্য আর সায় দিল না। চিৎকার দিয়ে বলল, ভাইয়া, পাটা সরাও। লজ্জা করে না তোমার? সাথে সাথেই রনি ইতস্ত হয়ে নড়াচড়া দিয়ে বসলো। ভাবি জিজ্ঞেস করায় রনি কথা কাটিয়ে দিয়ে উঠে চলে গেল। রাত প্রায় 1:45। স্মৃতির দহনে আরফা পড়ে যাচ্ছে। স্মৃতির মধুর সেই দিনগুলো তাড়িয়ে বেড়াচ্ছে আরফাকে। এই একটা দিনে ডায়েরির পাতাগুলো খুলে বসা হয় আরফার। কানের কাছে সেই বাঁচাও বাঁচাও আর্তনাদ শুনতে পাচ্ছে। ঘামে চুপসে গেছে। ওড়না দিয়ে মুখটা মুছে পাশে রাখা পানি গ্লাসে পানি ঢকঢক করে খেয়ে চোখে মুখে পানি ছিটিয়ে ডায়েরিটা নিয়ে জানালার পাশে গিয়ে বসলো আরফা। 22শে অক্টোবর 2010। তুমি তো আমার, বিয়ে তোমাকেই করবো আরফা। চিন্তা করো না, ভালোবাসি তো অনেক বেশি। দেখো, সবাই বলে বাল্যকালের ভালোবাসা নাকি আবেগের খেলা মাত্র। আজ না হয় আমরা ছোট, একদিন বড় হব। আমি সেদিনও তোমায় পাশে চাই। ভালোবাসবা আমায়? 27শে এপ্রিল 2011। হ্যালো, হ্যালো আরফা। আরফা, টুট টুট টুট। সেরাতে 1:45 একটি শোক সংবাদ। আমজাদ মিয়ার একমাত্র ছেলে ইফাত আহমেদ ইন্তিকাল করেছে। ইন্নানিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। 28শে এপ্রিল 2011। এলাকায় কোনো কলঙ্কিত থাকতে পারবে না। হয় আপনারা মেয়েকে বিদায় করে দেন, না হয় আপনারা চলে যান। কালে কালে মুখে ছুরি দিল। 7ই নভেম্বর 2012। 1 বছর 8 মাস 20 দিন পর আজ কলেজে ভর্তি হলাম। এই দিনগুলোতে সেই ভিডিওটা প্রতিদিন 5বার করে দেখা হতো। 9ই ডিসেম্বর 2012। হোস্টেল থেকে ভাইয়ের বাসায় উঠেছি আমি। এখানে কেমন যেন দম বন্ধ হয়ে আসে। আমার হাতে কতগুলো ক্ষত দাগ আছে। যখন সেগুলো দেখি আনমনায় ভাবি, কেন এত ভালোবেসেছিলাম তোমায়? একটু কম হলে তো পারত। 2013। খুন। এখনও রক্তকেই ভালোবাসে। 2004। ভালোবাসার বিপরীত শব্দ তোমার নিঃশ্বাস, আমার সেটা চাই চাই। 2015। রক্তের নেশা খুব খারাপ। 2016। ভালো আছি। 2017। মাঝে মাঝে পিপাসা পেলে রক্ত খুঁজি, প্রতিশোধের রক্ত। তারপর আর কিছু লেখার সাহস হলো না। শরীরটা জ্বলে যাচ্ছিল। গ্লাসে যেই পানিটুকু ছিল শরীরে ঢেলে মুখে ওড়না চেপে চিৎকার শুরু করলো, তুমি ভেবো না ইফাত, এর শেষ আমি দেখেই ছাড়বো। কাল আসি তোমার সাথে দেখা করতে, তোমায় ছুঁয়ে দিতে। আমি জানি তুমি আমায় এখনো ভালোবাসো। আমি ছুঁয়ে দিলে তুমি খুশি হয়ে যাও। আর কয়েকটা মাস অপেক্ষা করো, বদলে দিব সব কিছু। মিশন শুরু করে দিয়েছি। তখনই গেটে নক। আরফা নিজে গুছিয়ে গেট খুলতে রনি এসে হাজির। কি রে, ঘুমিয়েছিলি নাকি? না, ঘুম আসছে না রে। চল গল্প করি। ভাবি, ও ভাবি, ভাইয়া গল্প করবে বলতেছে। আমার তো কালকে এক্সাম আছে, আমি ঘুমাবো। তুমি ভাইয়ের সাথে গল্প করো তো। কি গো তুমি? হুম, আমায় বললেই পারতা গল্প করবা, আবার বোনকে বলা লাগে? ভাই বোনেরও তো ভালোবাসা। যা বলেছ, হেভি ভালোবাসা আমাদের। আরফার কাঁধে হাত রেখে বলল রনি। ভাবি তখন হাসতে হাসতে রনিকে ঘরে যেতে বলে আরফার কাছে এসে বলল, আজকে তো 27 তারিখ, একটু বুঝে শুনে থাকিস। শক্ত হতে হবে তোকে, বুঝলি? আমি কিন্তু শুনছি তোর কান্নার শব্দ। আর সেই ভিডিওটা আর দেখিস না। ভাবি তো, না থাক, কিছু না। আচ্ছা, শক্ত থাকবো। যাও গিয়ে বর সামলাতো তুমি। তারপর কানে হেডফোন লাগিয়ে মাথায় হাত দিয়ে শুয়ে আছে আর সেই ভিডিওটা দেখছে। আসলে আজ মনে ছিল না ভিডিওটা দেখবে, কিন্তু ওই যে কানের কাছে বাজে, বাঁচাও বাঁচাও। উফস, শান্তি নাই। রুমের পাশে একটা নারকেল গাছ আছে, সেইখানে তাকিয়ে আছে। ঘুমানোর চেষ্টা চলছে, কিন্তু পারছে না ঘুমাতে।
কেমন যেন চোখ বন্ধ করলেই দমটাও নিতে ইচ্ছে করে না। 3টা বাজে ঠিক তখনই মায়ের ফোন। মা, তুই ভালো আছিস? আজ তো 27 তারিখ। আমি ভুলে গিয়েছিলাম। হঠাৎ স্বপ্নে তোরে দেখলাম। ভালো আছিস তো? নিজের কোনো ক্ষতি করিস নাই তো? না মা, কিছু করি নাই। হাত কাটতে কাটতে আর জায়গা নাই, তাই আজকে পা কাটছি। বেশি কাটি নাই। 2012 থেকে 2018 সালের একটু একটু অনুগল্প বলা লিখছি। এইগুলার রক্তে লাল করতে যতটুকু রক্ত লাগছে ততটুকুই কাটছি। কথাগুলো শেষ না হতেই ওপাশ থেকে কান্নার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। আর আরফা মুচকি মুচকি হাসছে। ফোনটা কেটে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। কিছু একটা ভাবছে, মন বারবার হারিয়ে যাচ্ছে। ডায়েরিটা আবার সে লুকানো জায়গায় রেখে দিল। ডায়েরির লেখাগুলো সব অনুগল্প। তবুও এর মানে কেউ বুঝবে না, বরং আরও ভয় পাবে। বাহিরে আজান পড়েছে। আফরা গোসল করে নামাজ পড়ে নিল। আফরার ছোটবেলা থেকে স্বপ্ন ডাক্তার হবে। শরীরটা বড্ড ক্লান্ত। ভাবি রান্নাঘরে রান্না করছে। তখন কি বুঝে যেন ভাবিকে গিয়ে বলল, ভাবি, ব্রেকআপের গল্পের চেয়ে ডিভোর্সের গল্পের কষ্ট বেশি। কথাটার সাথে তুমি কতটুকু সহমত দিবা? 100%ই দিব। কেননা বিয়ের পর স্বামী স্ত্রীর মাঝে মায়া চলে আসে, ভালোবাসার মায়া, যেটা একটা ঘরে থাকে। কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মাঝে এই জিনিসটা থাকে না। তাই ব্রেকআপের গল্পের থেকে ডিভোর্সের গল্পে কষ্ট বেশি। আচ্ছা, বুঝলাম। ভাই আর বাহিরে যাবে না? সে 12 থেকে 18 সাল পর্যন্ত বাইরে ছিল। আর যাবে না মনে হয়। স্প্রিম্যান, তাহলে তো হলো না। কিছু বলিসিস নাকি? না, ডাক্তারের কাছে যাব। পায়ে ব্যান্ডেজ করাতে হবে। ব্যথা করছে? আবার পা কেটেছিস? দেখো তো, হাতে কোনো জায়গা আছে নাকি? যা করে আয়। ততক্ষণে খাবার রেডি করছি। লাল কিছু জুস করো তো ভাবি, খেতে ইচ্ছে হচ্ছে খুব। ডাক্তারি থেকে ব্যান্ডেজ করে সরাসরি ক্যাম্পাসে চলে গেল আরফা। 27 এপ্রিলের ঘটনাটা আচ্ছা করে মাথায় চেপে বসেছে। আরফা এখন এমবিবিএস লাস্ট ইয়ারে। এরপর নামে মানে একজন ডাক্তার আরফা। তারপর রানীর হাত থেকেও হয়তো মুক্তি মিলবে তার। লাইব্রেরিতে বসে মিশরের গল্প পড়ছিল। তখন পেছন থেকে নয়নতারা ডাক দিল, আরফা। বল। মন খারাপ? সে কি, পা কেটেছিস এবার? কেন এমন করিস বলতো? 2-3 দিন পর তুই নিজে একটা ডাক্তার হয়ে বের হবি। কেন এখনো এসব করছিস? আই মিস ইফাত। তুই তখন মাত্র 9-এ পড়তি। সেই প্রেমের ঘাটা এখনো রাখার দরকার কি বল? রাখতাম না যদি ইফাতকে খুন করা না হতো। খুন? কি বলিস এসব? খুন। আমি তখন ছোট, ইফাতকে যুবক ছিল। সেও আমার মতোই 9-এ পড়তো। খুব কি প্রয়োজন ছিল ওকে মারার? আর ইউ সিরিয়াস আরফা? ইয়েস। আমায় খুলে বলবি সব? বলবো। আজকে ইফাতের সাথে দেখা করতে যাব রাতে। তুই বরং আজ আমাদের বাসাতেই থাকিস। আচ্ছা। তারপর ক্লাস শেষে টিউশনি করিয়ে বাড়ি যেতে যেতে আরফার মাগরিবের আজান পড়ে যায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রুমে গিয়ে বসে আছে। নয়নতারাও ওর কাজ শেষ করে আরফাদের বাসায় গেল। আর আরফা ডায়েরিটা বের করে দিল নয়নতারার হাতে। ডায়েরিটা দেখে নয়নের চোখ বড় হয়ে গেল। এগুলা তো রক্ত আরফা। আমার রক্ত সব। তুই সাইকোটাইকো হইতে যাসনি? হ্যাঁ। প্রশ্ন তো সেখানেই। মানে? আচ্ছা, তোকে বলি সব। বল। আমি গ্রামের মেয়ে, বাবা মার দুলালি। সারাদিন গ্রামে দৌড়িয়ে বেড়াতাম, সুন্দরী ছিলাম। এখনও আছি। ইফাত আর আমি এক স্কুলেই পড়তাম। বেশ ভালো বন্ধুত্ব ছিল আমাদের। 2009 সালের 4ই মে ও আমায় প্রপোজ করে। দেখো আরফা, সবাই বলে বাল্যকালের ভালোবাসা নাকি আবেগের খেলা মাত্র। আজ নয় আমরা ছোট, কিন্তু একদিন বড় হব। আমি সেদিনও তোমায় পাশে চাই আরফা। ভালোবাসবা আমায়? আর আমিও তখন রাজি হয়ে গিয়েছিলাম। হয়তো সেটাই ভুল ছিল। সব ভালোই যাচ্ছিল। মাঝে মাঝে ও গাছ থেকে আম পেড়ে আনতো আমার জন্য। আমিও যা পারতাম গিফট দিতাম। তারপর আমরা একসাথে এসএসসি দিলাম। পরীক্ষার ছুটিতে একদিনও আমায় বলল, আরফা, তুমি তো আমার, বিয়ে তোমাকে করব। চিন্তা করো না। ভালোবাসি তো অনেক বেশি। সেদিন আমার জীবনে প্রথম ইফাত অন্য একটা ফিলিংস নিয়ে আমার হাত ধরে। তারপর ভুল কিছু। তারপর ভাইয়া মরল কেন? 27 তারিখ। ও আমায় শেষবার কল করে কিছু বলতে চেয়েছিল, কিন্তু পারেনি। কল কেটে যায়। আমি তারপর অনেকবার চেষ্টা করেছি, কিন্তু নো নেটওয়ার্ক বলে। এরপর মাইক এনে শুনলাম ও মারা গেছে। তারপর সব কিছু এত তাড়াহুড়ো হয়ে গেল বুঝলাম না। এক চিৎকারে আমার এলোমেলো দুনিয়া। পাশের রুম থেকে বাবা মা ছুটে আসে। কিছু বলার মতোই ছিলাম না। এর মধ্যে খবর নিয়ে আসে ইফাত মারা গেছে। ইফাতের পরিবার সুনামধন্য পরিবার। কয়েক মিনিটে সারা গ্রামের মানুষ এক হয়ে গেল। ইফাত গাছের সাথে ঝুলে আছে। এটা নিয়ে কেউ আর কথা বাড়ায়নি। জানি না কেন মা কোনো মতে আমায় রাতে সামলে রাখে। সকাল হতেই গ্রামের বড় বড় মানুষ এসে হাজির, সাথে ভিডিওর সিডি। সবার সামনে ভিডিও অন করে। সেই দিন ইফাতের সাথে সে একটা ভুল সবার সামনে চলে আসলো। চরম অসম্মানিত হলো বাবা মা। সবাই আমার নামের পাশে ট্যাগ লাগিয়ে দিল কলঙ্কিনী। তারা বলল, এই এলাকায় কোনো কলঙ্কিনী থাকতে পারবে না। হয় আপনারা মেয়েকে বিদায় করে দেন, না হয় আপনারা চলে যান। কালো কালি মুখে ছড়ে দিল। আমায় নিয়ে এই গ্রাম ছেড়ে দিতে হবে। কিন্তু বাবা তার বাবার ভিটা বাড়ি বিক্রি করতে চাইল না। বাধ্য হয়ে অন্য গ্রামে চলে গেলাম। মামুর বাসায় আমি একা।
প্রায় 2 বছর সেখানেই ছিলাম। তখন ইফাতকে প্রচণ্ড ঘৃণা করি আমি, তাই নিজেকে গুছিয়ে নিতে খুব একটা কষ্ট হয়নি আমার। তারপর বাবা বলল, একমাত্র মেয়ে আমার অশিক্ষিত রাখি কিভাবে? খারাপ হলেও আমার, ভালো হলেও আমার। সবাই ডিসিশন নিল আমায় ঢাকা পাঠাবে, ফুপাতো ভাইয়ার বাড়ি। আর সেইখানে কলেজে ভর্তি করে দিল। জীবনের নতুন মনে ভালো যাচ্ছিল দিনগুলো। শুধু একটা রাত আমায় কিছুতেই ভালো থাকতে দেয় না। বিশ্বাস করো, না হলে অন্যান্য দিনগুলো অনেক ভালো যায়। আমি চেষ্টা করি আমার ক্ষতি করব না, কিন্তু পারি না। সেটা বুঝি আমরা, তাই তো তোর পরিবারের কেউই জোর দেয় না। আচ্ছা, তারপর ইফা চলে যাওয়ার 2 বছর আমি ততটা চালাক ছিলাম না। ঢাকায় আসলে আমার জন্মদিনে ভাবে একটা ডায়েরি দিল আর বলল, কষ্টগুলো এখানে লিখে রাখিস। আমি সারাদিন চেষ্টা করতাম ডায়েরিতে কিছু লেখার, বাট পারতাম না। কোথায় যেন অনুগল্পের নাম শুনি, মাথায় বুদ্ধি আসলো। তারপর 2009 থেকে 2012 সব কিছু একটু একটু করে লিখে রাখতাম। 2012 সালের পর আমি আর কিছু লিখিনি ডায়েরিতে, শুধু এই তারিখে হাত কাটলাম। রক্তগোলা চিহ্ন হিসেবে রাখতে ডায়েরির পাতায় লেখাগুলোই লেপটে দিতাম। কেন লিখিস নাই? বলছি, আগে এটা শোন। বল। 1-1.5 মাস আগে ভাইয়া আসে বিদেশ থেকে। তারপর থেকে ও আমার সাথে অনেক নোংরামি করার চেষ্টা করে। গতকাল আমার ঠোঁটে হাত দেয়। আমি শুধু আমার ক্যারিয়ারের জন্য এখানে পড়ে আছি জানিস। ভাইয়া ইফাতের সাথে ভুল কিছু হওয়ার কারণে আমায় এসব বলে। আমার ক্যারিয়ারটা না হলে বাবা তার সম্মান ফিরে পাবে না রে, তাই সহ্য করি। তুই যে বলি ভাইয়ের সাথে দেখা করাবি, করাবো তো। আমার এখন ভয় করতেছে। তাহলে ডাক্তারি পড়া বাদ দিয়ে দে গাধা। আচ্ছা, তারপর ভাবির জন্য ভাইয়াকে কিছু বলতে পারি না। আমায় অসহায় দিনে ভাবি অনেক করেছে আমার জন্য। ভাইয়া দেশে আসার 1 মাস আগে ভাবি তার বাবার বাসায় গিয়েছিল। আমি রুম গোছাতে গিয়ে কে যেন মনে করে আলমারিটা খুললাম। তারপর যা দেখলাম সেটা কি জানি না, হয়তো ঠিক হয়নি এসব। মাঝে মাঝে আমার এই ডাক্তারি পড়ার কোনো মানে খুঁজে পায় না। তারপর আমার কাব্য। হুম। রে, কাব্য তোকে বড্ড ভালোবাসে। তোর অবহেলায় ও খুব কষ্ট হয় জানিস। ইফাত ভাইয়া তো নাই, তুই কাব্যকে না হয় মেনে নে, ভালো লাগবে সিঁড়িটা তোকে। আমি এখন এইগুলোকে অনেক ভয় পাই। যতদিন না সব ঠিক হচ্ছে আমার দ্বারা কাউকে আপন করা সম্ভব না। তুই কাব্যকে বুঝে বলিস। হুম, সেটা না হয় বলবো। তুই বল, তারপর কি হলো? আলমারি থেকে কি পেয়েছিলি? এই এতগুলো বছর আমার মনে প্রশ্ন ছিল, ইফাত সুসাইড কেন করলো, কিন্তু আমার কেউ ছিল না যে জিজ্ঞেস করব বা শেয়ার করব। সেদিন আলমারি থেকে পাওয়া জিনিসগুলোর পর সব ক্লিয়ার হয়ে গেল আমার। আলমারিতে দেখলাম একটা ডায়েরি, শার্টের একটা ছিঁড়াকণা আর একটা সিডি। তারপর এইগুলো রুমে এসে সিডি অন করে আমার আর রিফাতের সেই ভিডিওটা দেখলাম। তখন ডায়েরি খুলে পড়তে বসলেই ভাবি এসে পড়ে। সে রাতে আর ডায়েরি পড়া হলো না। পরের দিন ক্লাস শেষ করে বাসায় এসে ডায়েরিটা পড়তে বসলাম। প্রতিহিংসা জিনিসটা খুব খারাপ। এই আগুন মানুষের জীবন নষ্ট করে দেয়, যেমনটা আরফার সাথে হয়েছে। জানি না কাজটা ঠিক হয়েছে কিনা। এমনটা না হলে হয়তো খুব বেশি খারাপ হতো না। 4ই মে 2009 সাল থেকে আমি মানুষ থেকে অমানুষ হয়ে গেলাম। তারপর সব পাল্টে গেল আমার। 2 মার্চ আমি যখন গ্রামে আসি, এর 1 সপ্তাহ পর জানতে পারি আরফা আর ইফাতের কথা। মাথায় রক্ত উঠে যায় কথাটা শুনে। আমি মেরেছি ইফাতকে, ভিডিও আমি বানিয়েছি, সবার সামনে ভিডিও আমি এনেছি। আর ফাঁসির কারণটা ওটা কেউ যাতে খুঁজে বের না করে, এই জন্য ইফাতকে দিয়ে ওর মাকে কসম করেছি যাতে এইটা নিয়ে আর আগ বাড়ানো না হয়। ভাবিনি সবটা এত সুন্দরভাবে হয়ে যাবে। তারপর আরফাকে যখন গ্রাম থেকে বিদায় করে দিল, তখন কাজটা যেন আরও সহজ হয়ে গেল। এরপর আমিও ঢাকায় চলে আসি। তার মানে সেদিন বুঝলাম ইফাতকে খুনটা ভাইয়াই করে, কিন্তু আমার করার কিছুই ছিল না। কেননা ভাবির জীবন শেষ হয়ে যাবে, যে চলে গেছে সে তো গেছেই। তবুও যখন ইফাতের কথা মনে হয় শরীরের রক্ত জ্বলে ওঠে আমার। বিশেষ করে 27 তারিখে সে রাতটা। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, কিন্তু তবুও ভাইয়া কিন্তু পরিষ্কার করেনি কেন খুনটা করেছে। আমি সেটার সন্ধানও করেছি। পরে জানতে পারি আরও কিছু রহস্য। সেই ধাক্কাটা বেশি ছিল, সেটা অন্যদিন বলবো। আমি চাই কথাগুলো কাব্যও জানুক। বাকি কথা তোদের একসাথেই বলবো। চল এবার ইফাতের সাথে দেখা করতে যাই। আমি এতগুলো বছর 27 তারিখের 11টা 50-এর সাথে দেখা করি। চল যাই। ভয় হচ্ছে তোর? খানিকটা তো বটেই। মৃত মানুষের সাথে দেখা করাবি? ভয় পাস না তো, চল। তুই অনেক সাহসী আরফা, কিভাবে কন্ট্রোল করিস নিজেকে। তোর জায়গায় আমি হলে আমি নিজেই কবে সুসাইড করতাম। সুসাইড করলো ইফাত, আমিও করলে তারা নিজেদের সফলতা পেয়ে যাবে। আর আমি তো এতগুলো বছর ইফাতকে ঘৃণা করতাম, তাই হয়তো বেঁচে আছি। আল্লাহ হেফাজত করেছে তোকে। চল। 11টা 30 বেজে গেছে।
তারপর আরফা আর নয়ন মিলে রওনা হলো ইফাতকে দেখার উদ্দেশ্যে। বাড়ির পিছনে আরও একটা রুম আছে, সে রুমে গিয়ে 2টা রুম পার করে একটা ছোট একটা গেটে তালা খুলে সিঁড়িতে নিচে নামলো। বছরে একবার আসা হয় এখানে, আধার দিয়ে ভরা সব। তারপর ব্যাসমেন্টের তালা খুলে ভেতরে গেল। আল্লাহ, কই নিয়ে আইসিস রে আরফা? আমার কলিজা শুকিয়ে যাচ্ছে, চল ফিরে যাই। খারাপ কিছু নাই, আমি সব সরিয়ে ফেলছি। যখন প্রথমের সন্ধান পাই অবস্থা আরও খারাপ ছিল। ডাক্তারি পড়াপড়ি, তাই খুব বেশি ভয় পাই নাই। ধুর, তোর মতো সবাই নাকি, তুই তো হাত পা কেটে অস্থির। আমার দ্বারা সম্ভব না এসব। বললাম যে ভয় পাবি না। খুলবো গেট? খোল। ততক্ষণে আরফার শরীর ঠান্ডা হয়ে গেছে। মেয়েটা আসলে অনেক সাহসী, এত কিছু জেনেও সব মেনে নিয়েছে। তারপর আস্তে আস্তে কণ্ঠে বলল, ইফাত ভালো আছো? কি রে, কই ভাইয়া? আরফা এবার একটা সোনালি কালারের পাত্র থেকে কিছু মাটি নিয়ে আসলো। এইগুলো হলো মাটি না, এগুলো মাটি না, এখানে মাটিতে মিশে যাওয়া ইফাতের শরীর আছে। তুই এই মাটি কোথায় পেয়েছিস? নে, এই চিরকুটটা পর দে। ইফাতকে মারা হয়তো আমার ঠিক হয়নি, মৃত্যুর পর স্মৃতি হিসেবে এই মাটিটুকু করিয়ে এনেছি। আরফা তোর ভাইয়ার নিশ্চিত সাইকো। হি হি, ভাইয়ার ছবি নাই? এখানে আছে, দাঁড়া। তারপর আলমারি থেকে একটা ছবি বের করে দিল, চোখগুলো স্পষ্ট বোঝা যায়। নয়ন অনেকক্ষণ ব্যাটমিনটা ঘুরল, তারপর দুজন মিলে বাসায় চলে আসে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে খেতে বসলে ভাইয়া বলে, আরফা, তুই আবার নাকি পা কাটছিস? এভাবে আর কয়দিন কাটবি? তোর ভবিষ্যৎ আছে নাকি? মনে হয় না আর বেশি দিন কাটা লাগবে। যাক, তাহলে তো ভালোই। চল, তোকে আমি কলেজ ছেড়ে আসি। দরকার নাই, একা যেতে পারবো, চল। আচ্ছা চলো। তারপর আরফার রনি গাড়িতে বসে আছে। রনি আরফার হাতটা ধরে বলল, তারপর কি ভাবলি? কয়েক মাস পর ডাক্তার হয়ে বের হচ্ছি, কিছু অগোছালো কাজ গুছিয়ে বাড়ি ফিরে যাব। আর বিয়ে, মেয়ে হয়ে জন্মিয়েছি, বিয়ে তো করতে হবে। আর আমার প্রপোজালটা? তার উত্তর সময় দিবে। তুমি শুধু রেডি থাকো, সামনের হওয়া ঘটনাগুলো কতটা হজম করতে পারবা। মানে কি বলতে চাস তুই? তেমন কিছুই না। রনিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে গাড়ি থেকে নেমে গেল আরফা। তারপর কলেজের গেটেই কাব্যের সাথে দেখা। কাব্য সামনে এগিয়ে গিয়ে বলল, গতকাল তোমার জীবনের কালো রাত ছিল, তারপরও আসবা ভাবতে পারি নাই। কল করতে চেয়েছিলাম, সাহস হয়নি। ভালো আছো তো? নয়নতারা ছিল কাল সারাটা দিন আর রাতেও, তাই খুব বেশি কষ্ট হয়নি। নয়ন, তোমায় যা যা বলছিলাম সব ওর সাথেও শেয়ার করেছি, শুনতে চাইলো আর কি। ও আচ্ছা, তবে বাকিটা? ডাক্তারি পড়া শেষ হোক, প্ল্যান চেঞ্জ করছি। ভাইয়ের কথা সুবিধার মনে হয় না, আবার কিছু করার চেষ্টা করছে, করলেই বাকি। আমি সতী না তো? কথাটা শুনেই কাব্যের মুখে কালো ছায়া পড়ে গেছে। এই কথাটা কাব্যের আর সহ্য হয় না। বুকের ভেতরে অদৃশ্য ছুরি চলে কথাটা শুনলে। আরফা বুঝে সবটা, তবুও বলে, সত্যের মুখোমুখি সবসময় থাকা উচিত। কাব্যের সাথে পরিচয় কলেজ লাইফ থেকে। কলেজে থাকাকালীন সায়েন্স গ্রুপে 2টা শাখা ছিল, সেখানে ক শাখার ফার্স্ট বয় ছিল কাব্য। কোনো এক প্রোগ্রাম থেকে বেশ ভালোই পরিচয়। তারপর একসাথে ডাক্তারি পড়তে প্রাইভেট কলেজে ভর্তি হয়। এর মধ্যে কাব্য অসংখ্যবার প্রপোজ করেছে আরফাকে, কিন্তু আরফার প্রত্যুত্তরে ছিল এমন, কাব্য সম্পর্কের বাঁধন বেঁধে আর কারো লাশ সহ্য করতে পারবো না, আমার পিছুটান তোমায় গ্রাস করে দিবে। পর্দা ভিন্নই থাক আমাদের। ক্লাস শেষে বাসায় যাওয়ার পথে সাইকোলজিস্ট ডাক্তারের ফোন আসলো, মিস আরফা। তারপরে প্ল্যানের আপডেট পাইনি আমরা। প্ল্যানে আরও 2জন অ্যাড হয়েছে, কাব্য আর নয়নতারা। স্যার, ক্ষতির দরকার নাই, আপনি জাস্ট তাকে নর্মাল করে দিন, আর আমার উপর করা কাজগুলো একটু দেখেন। মা সারাদিন কান্নাকাটি করে হাত কাটি, তাই আপনি তো জানেন কেন হাত কাটি। চিন্তা করবেন না, আপনি কলেজ থেকে বের হলেই প্ল্যান শুরু করব। তার আগে এসবের পিছু যে আছে তাকেও ক্যাচ করতে হবে আমাদের, না হলে তার অবর্তমানে সে কাজ চালিয়ে যাবে। ইউ আর রাইট স্যার। ও হ্যাঁ, আমি নয়নতারা আর কাব্যকে কিছু বলিনি পরের রহস্য নিয়ে। আমি চাই পরের কাহিনীটা ওরা তার মুখ থেকে শুনবে। আচ্ছা, তবে আপনার ডায়েরির অনুগল্পের কথাগুলো ব্যাখ্যা করা দরকার আমাদের। ওকে, সেটা না হয় মিটিয়ে বলবো। আগামীকাল টিউশনি শেষে দেখা করছি। তারপর বাসায় এসে নয়ন আর কাব্যকে খবরটা জানাতে কল করলাম, কিন্তু কাব্যকে প্রায় 10টা ফোন দেওয়ার পর রিসিভ করে সে। অদ্ভুত তো, এতক্ষণ কেন লাগলো ফোন রিসিভ করতে? ঘুমিয়েছিলাম, ভয় পেয়ে গেছিলাম আমি। ভালোবাসো না, আবার ভয় কিসের? কালকে কলেজ শেষে সাইকোলজিস্টের কাছে নয়নকে নিয়ে পৌঁছে যাবা। আমার একটু লেট হবে, টিউশনি শেষ করে আসবো। আচ্ছা, তাড়াতাড়ি আসবে। তারপর কথা শেষ করে আরফা ডায়েরি, ভিডিওর সিডি, ব্যাসমেন্টে রাখা সব জিনিসগুলো গুছিয়ে নিল এবং ডায়েরির অনুগল্পগুলোতে একটু চোখ বুলিয়ে নিল। তারপর ডায়েরি বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে মোবাইল চেক করে দেখল সাইকোলজিস্টের অনেকগুলো ফোন। তারপর আরফা কল ব্যাক করলে রিসিভ করে না, তাই সে নয়নকে কল করে বলল, নয়ন, আজ ক্লাস করা লাগবে না।
সাইকোলজিস্টের চেম্বারে চলে আয়, কিছু একটা হবে মনে হচ্ছে। এই সময় আমাদের এক থাকাটা জরুরি। তারপর আরফাও কোনো মতে চোখ মুখে পানি দিয়ে কাব্যকে কল দিতে দিতে রাতে গুছিয়ে রাখা জিনিসগুলো নিয়ে বের হয়ে গেল। চেম্বারে পৌঁছে দেখে কাব্য পৌঁছে গেছে, নয়নও মাত্র এসেছে। তোমায় আমি কল দিলাম, রিসিভ করনি, এখানে কিভাবে আসলা? নয়ন বলছি সব। ও আচ্ছা, চলো ভেতরে যাই সবাই। আরফা, যা যা লাগবে এনেছিস? এখন তো কিছু করব না আমরা, জাস্ট ডায়েরি অনুগল্পগুলো ফিনিশিং দেবো স্যারের কাছে। তাই বল। এখন কিছু করলে আমার স্টাডির উপর চাপ পড়বে, কেননা এগুলোর সাথে ভাইয়া জড়িত। বুঝতেই পারছিস, তোর ক্ষতির দরকার নাই, যেভাবে ভালো হয় কর, আমরা আছি তোর পাশে। তারপর চেম্বারে গিয়ে দেখলো সাইকোলজিস্ট স্যার এখনও আসেনি। খানিকক্ষণ বসে থাকার পর স্যার এসে সবাইকে তার কেবিনে ডাকলো। মিস আরফা, অল গুড? জি স্যার। আপনার? ইয়েস, আই অ্যাম পারফেক্টলি ওকে। যা যা বলেছি এনেছো? জি স্যার, এনেছি। গুড। শার্টের কর্নারটা ইফাতের কি না সেটা দেখতে আমরা শার্টের কর্নারটা ফরেন্সিতে পাঠাবো। আর তুমি তোমার ডায়েরির গল্পগুলো বলো। ওয়েট, এরা থাকবে নাকি? স্যার, এরা থাকুক এখানে। তুমি বেটার মনে করলে ওকে, বলা শুরু করো। আমি প্রতি বছরের 27 তারিখের অনুগল্পগুলো বলি, কেননা এই গল্পগুলোতে 2018 27 তারিখে লেখা। তখন আমি জানি ওর মার্ডার ভাইয়া করেছে। আচ্ছা, ওটাই বলো। 2012। আমার হাতে কতগুলো ক্ষত দাগ আছে, যখন সেগুলো দেখি আনমনাই ভাবি, কেন এত ভালোবেসেছিলাম তোমায়? একটু কম হলেও তো পারতো। ইফাত চলে যাওয়ার পর থেকে ওকে যতটা পারতাম ঘৃণা করার চেষ্টা করতাম আমি, কিন্তু দিন শেষে ওর সাথে কাটানো সময়গুলো কিছুতেই ভুলতে পারতাম না। হাত কাটার পর রক্তগুলো কিছুটা স্বস্তি দিত আমায়। 2013। খুন এখনও রক্তকেই ভালোবাসে। ওই সাল থেকে আমার মনে একটা ধারণা তৈরি হতে শুরু করে ইফাতকে মারা হয়েছে, কিন্তু এর নির্দিষ্ট কোনো ক্লু আমি পাইনি। ওর খুনের পর আমার রক্তের প্রতি আকর্ষণ বেড়ে যায়। 2014। ভালোবাসার বিপরীত শব্দ তোমার নিঃশ্বাস, আমার সেটা চাই। আমার ভালোবাসার পরিবর্তে ওর নিঃশ্বাস কেড়ে নেওয়া হয়। যেই কাজটা করেছে আমার আপন মানুষ। 2015। রক্তের নেশা খুব খারাপ, কথাটা ভাইয়া আমায় বলেছিল ফোনে। পরে জানতে পারলাম ভাইয়ার জীবনটা এলোমেলো করেছে এই রক্ত। 2016। ভালো আছি। সে রাতে কাব্যর সাথে আমার সারা রাত কথা হয়, তাই মনে হয়েছিল আমি ভালো আছি। 2017। মাঝে মাঝে পিপাসা পেলে রক্ত খুঁজি, প্রতিশোধের রক্ত। ইফাতের চেহারাটা মনে হলে ইচ্ছে হতো ইফাতকে যেভাবে খুন করেছে ঠিক সেভাবেই খুন করব। 2018। মানুষের শরীরে মুরগির রক্ত, আমার তো খেতে ইচ্ছে করে আগুনে বলকে ওঠা রক্ত। কথাটা ভাইয়ার ডায়েরি থেকে পেয়েছি। আমি পাতাটা ছিঁড়ে রেখে দিয়েছিলাম, পরবর্তীতে কাজে আসতে পারে এই ভেবে। তখন ডাক্তার বলল, ওয়েল, উক্তিগুলোকে এভাবে মনে পুষে রেখেছিলে? না স্যার, একটা দিনের অনুভূতি এক এক রকম ছিল। সেখান থেকে 2018-তে ডায়েরি লেখার সময় সাজিয়েছি, কেননা আপনার সব জানা প্রয়োজন। ওকে, তোমরা এবার আসতে পারো। ফরেন্সিক ল্যাবের রিপোর্ট পেলে কল দিব। তারপর কাব্য স্যারের সাথে হাত মিলিয়ে তিনজন বের হয়ে গেল। নয়ন ওখান থেকে সরাসরি বাসায় চলে গেল। কাব্য আরফাকে বাইকে করে টিউশনিতে পৌঁছে দিয়ে নিজে কাজে চলে গেল। সকল ব্যস্ততার মাঝেও কাব্য আর আরফা রাতে 1 মিনিট হলে কথা বলতে হয়, তা না হলে কারোই ঘুম আসে না। কাব্য এখন আর আরফাকে ভালোবাসে সে কথাটা বলে না, কারণ আরফা বলে দিয়েছে, কাব্য তুমি আমায় ভালোবাসো আমি জানি সেটা। কেননা একটা মানুষকে ভালোবাসার সাথে সাথে তার অতীতকেও ভালোবাসার মানুষ খুব কম হয়। কথা শেষ করে দুজনই ঘুমিয়ে গেল, কেননা কাল কলেজে ল্যাব আছে, লেট করা যাবে না। পরের দিন সকালে তাড়াতাড়ি কলেজে গেল আরফা, কেননা গত রাতে আরফা কাব্যের সাথে একটু রাগারাগি করে। কাব্যের ইচ্ছে ছিল আজ সারা রাত তারা কথা বলবে, সরি বলতে হবে কাব্যকে। কাব্যের জন্য অপেক্ষা করতে করতে ল্যাব শুরু হয়ে প্রায় আধ ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু কাব্যের কোনো খোঁজ নেই। সেদিন সারাদিন কাব্যের ফোন সুইচ অফ ছিল। তারপর নয়ন আর আরফা মিলে কাব্যদের বাসায় গেলে ওরা জানতে পারে কাব্য গত রাতে বের হয়েছে, এখনো আসেনি। কথাটা শুনে আরফার হঠাৎ কলিজায় কামড় দিয়ে বসলো। এবার কি তাহলে কাব্যর লাশ দেখতে হবে আমার? নয়ন কথাটা বলে কান্নায় নিজেকে সামলাতে না পেরে মাটিতে বসে পড়ে আরফা। নয়ন কিছু বলছে না, যোগ বিয়োগের হিসাব করতেছে মনে মনে। খানিকক্ষণ পরে বলল, চিন্তা করিস না, কাব্যর কিছু হবে না। তুই চল, স্যারের কাছে গিয়ে কথা বলে আসি। আর তুই ফোন তুলছি না বলে স্যার আমায় কল করেছে রিপোর্ট এসেছে সেটা জানাতে। এই সময় তোকে শক্ত হতে হবে আরফা, সমস্যা তো আমায় নিয়ে তাই না? আমারই বরং মেরে ফেলুক। চল তো তুই, আজে বাজে কথা কম বল। তারপর রিক্সা নিয়ে একদম চেম্বারে পৌঁছে গেল। আরফার হাত পা কাঁপছিল ভয়ে, শব্দহীন চোখ থেকে শুধু পানি পড়ছে। কি হয়েছে? তুমি কাঁদছো কেন আরফা? স্যার, কাব্যকে পাওয়া যাচ্ছে না গত রাত থেকে। ওর মা তো প্রায় বেহুশ, এখানে আরফার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। এখন কি করব?
একটা কাজ করতে পারো তোমরা, কাব্যর রুম আর আরফার ভাইয়ার রুমগুলো ভালো করে সার্চ করো আর পরিচিত জায়গাগুলো খোঁজো। কেননা একটা মানুষকে গুম করে দূরে কোথাও রাখা যায় না। কাব্য আমাদের আশেপাশেই আছে। তারপর নয়ন গেল কাব্যদের বাসায়, আর আরফা কোনোভাবে ওর ভাবিকে বাইরে পাঠিয়ে সারা রুম সার্চ করা শুরু করলো। 1 ঘন্টা পর নয়ন কল করলো আরফাকে। আরফা, কাব্যের ফোনটা পেয়েছি। যেখানে লাস্ট কলের নাম্বারটা দেখে নিজে চোখে বিশ্বাস করতে পারছি না। এটাই সত্য। তুই নাম্বার নিয়ে বাসায় আয়। আমি জানি কাব্য কোথায় আছে। ফার্স্ট আয়। আরফা কথা শেষ করতে না করতেই ডাক্তার কল করলো। স্যার, কাব্যর খোঁজ পেয়েছি। আপনি কাইন্ডলি পুলিশ স্টেশনে কল করে পুলিশ পাঠিয়ে দেন আমাদের বাসার পিছনে। আমি কল করলে সমস্যা হতে পারে কাব্যর, কেননা আমি আমার ফোন থেকে কাউকে কল দিতে চাচ্ছি না। ওকে, আমিও আসছি। ডোন্ট ওয়ারি, অল গুড। হোপ সো। আসসালামু আলাইকুম স্যার। তারপর নয়ন এসে গেট নক করে রুমে ঢুকেই আরফাকে জড়িয়ে ধরে বলল, আমি তোকে হারিয়ে ফেলবো না তো আরফা। ধুর বোকা, আমার কিছু হবে না। তুই চল তো। নাম্বারটা? নাথিং, তুই চল। আরফার নয়নের মুখে নাম্বারের কথাটা শুনে একটু অবাক লাগেনি। এসবের সাথে আরফা পরিচিত অনেক আগে থেকেই, কিন্তু প্রশ্ন হলো কাব্যের খবর সে কিভাবে জানলো। এত কিছু লুকিয়ে রাখার পরও কাব্যর এই সমস্যার পড়তে হলো। ইফাত চলে যাওয়ার পর আরফা অনেক সাহসী হয়ে গিয়েছিল, কিন্তু আজ কাব্যের যদি কিছু হয়ে যায়, এই ভয়টা শেষ করে দিচ্ছে আরফাকে। হঠাৎ তখন মেইন গেটে নক। নয়ন এসেছে, এভাবে দরজা খোলা ছিল। তাকে দেখে রনি এসেছে। ওর চোখমুখ দেখে বোঝা যাচ্ছে নোংরা চাওনি। ভাইয়া তুমি? তোর ভাবি কোথায় যেন গেছে। বাসায় একা তুই? একদম বাজে কথা বলবা না। আমি এখন একটা কাজে যাব। কি কাজ রে? এমন একটা ঢং করছো যেন কিছুই জানো না। সত্যি জানি না। ভালো, তাহলে নয়ন চল ওঠা যাক। আরফা চল। আর দেরি করা যাবে না, বের হই। এমনিতেই তাড়াহুড়োর রাস্তা যেন ফুরায় না। কত সময় লেগে গেল। চল যাই। দাঁড়া, ভাইয়াকে নিয়ে নেই। কাব্যকে নিয়ে কোনো রিস্ক নিতে চাচ্ছি না। ভালো বলেছিস, নিয়ে নে। ভাইয়া চলো আমাদের সাথে। বাড়ির পাশে ওই ব্যাসমেন্টে যাব। তুই ওই ব্যাসমেন্টের সম্পর্কে কিভাবে জানিস আরফা? অনেক কিছুই জানি, সারা দুনিয়াকে জানানো বাকি। মানে? চলো, কথা পরে হবে। তারপর তিনজন মিলে ব্যাসমেন্টের উদ্দেশ্যে রওনা দিল। মিস্টার রহমান হোসেন, তিনিও পুলিশ নিয়ে ব্যাসমেন্টের বাইরে অপেক্ষা করছে। স্যার, আমার মনে হচ্ছে এই মুহূর্তে পুলিশ নিয়ে সরাসরি ব্যাসমেন্টে যাওয়া ঠিক হচ্ছে না। আপনারা বরং এখানেই থাকুন, আমি একা যাই। আপনারা ফোনে কানেক্ট থাকুন। কোনো কিছু নর্মাল না মনে হলে চলে আসবেন। নয়ন ব্যাসমেন্টের সব চিনে ভালো করে। ওকে, তুমি যাও। তারপর আরফা দৌড় দিয়ে ব্যাসমেন্টের গেটের দিকে এগিয়ে গেল। তালা খুলে ব্যাসমেন্টে ঢুকলো। ব্যাসমেন্টে বেশ কয়েকটা রুম আছে। ইফাতের জিনিসগুলো যেখানে রাখা সেই রুমটা ভালো করে দেখলো, কিন্তু না, কিছুই নেই। সময় নষ্ট না করে পাশের রুমের দিকে ছুটে গেল। সেই রুমে একটা বড় আলমারি আছে, যেখানে সব মিশরীর বইপত্র দিয়ে ভরা। রহস্যের ঘেরা সেই মানুষটা নিঃসন্দেহে বই পোকা। মাঝে মাঝে অবশ্যই এখানে এসে আরফার বই পড়া হয়। প্রথম যখন ডায়েরির শেষ পাতায় এই ব্যাসমেন্টের 2 ছবি আঁকা দেখে, তখন থেকে ব্যাসমেন্টের প্রতি আকর্ষণ বেড়ে যায় আরফার। ছবি 2টার একটাই আঁকা ছিল এই আলমারিটা, আর একটা ব্যাসমেন্টের বাইরে রাখা একটা ভ্যানগাড়ি। ভ্যানগাড়ির রহস্য আছে একটা। ভাইয়া যখন ঢাকায় আসে, তখন এই বাড়িটা কিনে নেয় এক দারোয়ানের থেকে। এই বাড়ির মালিক যে ছিল, তার নিজস্ব কোনো ছেলে মেয়ে ছিল না। বউ অন্য কার সাথে চলে যায়। তারপর সে আমেরিকায় চলে যায়। তখন থেকে এই বাড়ি দারোয়ানের নামে দিয়ে দেয়। দারোয়ানও তখন বাড়ি বিক্রি করে দেয় ভাইয়ের কাছে। তখনকার সময় নাকি এই ভ্যানে করে বাড়ির সবাই জরুরি কাজ কমপ্লিট করা হতো। তখন নয়ন বলে উঠল, পেলি কিছু আরফা? এবার টেনশন আরও বেড়ে গেল। এই ব্যাসমেন্টের সব জায়গায় আরফা চেনা, কিন্তু কোথাও কাব্যকে দেখা যাচ্ছে না। কোথায় গেল কাব্য? সারা ব্যাসমেন্ট খুঁজলো কাব্যকে, কিন্তু কোথাও নেই। তারপর নয়নকে বলল, নয়ন, কাব্য না এখানে। ভালো করে দেখ। ও আছে, দেখছি। বলতে বলতে ওর পা কিসের সাথে যেন আটকে গেল। নিচের দিকে তাকিয়ে দেখলো ওর পা একটা ছিটকুনির সাথে আটকে গেছে। ছিটকুনিটা খুলতে গেলে খুলল না। তখন নয়নকে বলল, নয়ন, পুলিশ নিয়ে আয় জলদি। নয়ন পুলিশকে ইশারা দিয়ে ভোর দৌড় দিল ব্যাসমেন্টের দিকে। তারপর আরফার কাছাকাছি এসে, কিছু পাইলি? অফিসার, দরজা ভাঙেন ফাস্ট প্লিজ। তখন অফিসার গান দিয়ে গুলি করে দরজা ভেঙে দিল। বিশাল বড় একটা সিঁড়ির সামনে চলে আসলো। আরফার প্রথমে, তারপর সবাই এক এক করে নামলো সেখানে। কিন্তু সেখানের কাহিনীটা চোখে বিশ্বাস করার মতো ছিল না। কারণ একটা রুমে চেয়ারে কাব্যের মুখ চেপে বেঁধে রাখা, চারপাশে সব কঙ্কাল দিয়ে ভরা। আরফা দৌড়ে গিয়ে কাব্যের মুখের টেপ খুলে দিলে। এরপর কাব্য বড় বড় শ্বাস নিতে নিতে বলল, আর 1 ঘন্টা দেরি হলে আমি ওই কঙ্কাল হয়ে যেতাম। তোমার কাছে কল আসলো আর অমনি চলে আসতে হলো। আমায় বলছে তুমি অসুস্থ।
তাই ৯-৫ না ভেবে চলে আসি। আচ্ছা চলো আগে বের হয়। তাকে ধরবে না? তোমার মনে হয় সে আর এই শহরে আছে? তোমার ভাইয়া আছে আমাদের সাথে। চলো তো বের হয় আগে। তারপর সবাই বের হলো সেখান থেকে। পুলিশ সহ সবার চোখে মুখে প্রশ্ন, এত কঙ্কাল কিসের? তখন নয়ন বলল, তুই এত কিছু দেখে নর্মাল কিভাবে আসিস? ব্যাসমেন্টের আলমারিতে মিশরের বইগুলোর সাথে আমি আরও 10টা ডায়েরি পেয়েছি। অদ্ভুত বিষয় হলো সবকটা ডায়েরির একটা পৃষ্ঠা করে লেখা, বাকিগুলো তো কিছুই নাই। কি লেখা? যে কঙ্কালগুলো দেখেছিস ওগুলো সব প্লাস্টিকের, শুধুই ভয় দেখানোর জন্য রাখা। আমার যা মনে হচ্ছে আমায় ব্যাসমেন্টের এই অংশটা জানাতে কাব্যকে কিডন্যাপ করার নাটক সাজানো হয়েছে। পুলিশ তখন রনির মাথায় গান ঠেকিয়ে বলল, আপনি এসবে জড়িত? রনি বলার আগে আরফাই বলল, না অফিসার, কাজগুলো আমার ভাবির করা, রনি ভাইয়ের বইয়ের। তখন মিস্টার রহমান হোসেন বললেন, ইয়েস অফিসার, শি ইজ রাইট, আমাদের কাছে প্রুফ আছে। তারপর অফিসার বলল, মিস্টার রনি, আপনার ওয়াইফকে কোথায় পাবো? স্যার, আমি এগুলো সম্পর্কিত কিছু জানি না, মাত্র শুনছি সব। অফিসার, ভাইয়া কিছু জানি না। আর ভাইয়া এই জন্য তোমায় বলেছিলাম সব হজম করতে পারবা কিনা। তুই এসব জানলি কেমন করে? বাসায় চলো দেখাচ্ছি। তারপর পুলিশরা সহ সবাই আরফাদের বাসায় গেল। বাসায় এসে, এই যে, এই ডায়েরিটা তোমার রুম থেকে পাই। আমি তো ভাবছিলাম তুমি মনে হয় খুন করেছো। তারপর যখন এই ডায়েরির শেষ পাতায় বুকগুলো দেখে ব্যাসমেন্ট খুঁজে পাই, সেখানের আলমারির এক ডায়েরিতে তোমার বইয়ের নাম লেখা দেখি। তারপর বুঝলাম কাজগুলো ভাবির। আমার প্ল্যান ছিল ভাবিকে ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলব, কেননা ভাবিও এইসব কারো না কারোর জন্য করছে। কি বলছিস সেগুলো তুই? তোমার আমার সাথে নোংরামি করার জন্য আমি কিছু করিনি, কেননা ভাবিকে ডাক্তাররা নিয়ে গেলে তুমি আমার সাথে নোংরামি আরও বেশি করে করতে। আর আমার স্টাডিটাই ইম্পর্টেন্ট, সেটার জন্য চুপ ছিলাম। আমায় মাফ করে দে বোন। বোন যে বনি হয় সেটা আমি ভুলে গিয়েছিলাম রে। বোন শুধু মায়ের পেটেরই হয় না। যদি আমি নিজেকে সামলে নিতাম তাহলে আজ আমার ঈশা ভালো হয়ে যেত। তখন সাইকোলজিস্ট বলল, আমাদের খুব বেশি দেরি হয়নি, ইচ্ছে করলে এখনও সব ঠিক করতে পারবো। কাব্য, তুমি মিসেস ঈশাকে দেখছো যখন তোমায় কিডন্যাপ করা হয়? কাব্য তখন বলা শুরু করলো, আরফার ভাবিয়া আমায় কল করে জানায় আরফার পায়ে ব্যথা নাকি বেড়েছে, সাথে জ্বরও আসে। রনি ভাইয়া বাসায় নেই, মেডিসিন নিয়ে যেন তাড়াতাড়ি তাদের বাসায় যায়। সে আরফাকে একা রেখে বের হতে পারবে না। তারপর আমি বাড়ির পাশের দোকান থেকে মেডিসিন নিয়ে বাইক নিয়ে বের হয়ে গেলাম। আমি মোবাইল যে নেইনি মনে নেই। আমি ওদের বাড়ির পেছনে রাস্তা দিয়ে আসছিলাম, কারণ ওদের বাড়িতে আসার শর্টকাট রাস্তা ছিল ওটা, তাই আর কি। তারপর ব্যাসমেন্টের রুমের সামনে ভাবিকে দাঁড়ানো দেখলাম। তারপর আমি বাইক সাইড করিয়ে বললাম, ভাবি, আরফাকে রুমে একা রেখে আপনি এখানে কেন? সেটা বাড়ির পিছনে, এমনি এসেছি আর কি। তুমি মেডিসিন আনছো? জি আনছি। আরফা কোথায়? তারপর ভাবি চোখ দিয়ে কি যেন ইশারা করলো, আর সাথে সাথে আমার মাথায় কে যেন আঘাত করলো, জাস্ট যেন সেন্সলেস হয়ে যায়। যখন সেন্স আসে তখন এই রুমে ছিলাম আমি, আর ভাবিকে দেখিনি। তবে ভাবির সাথে আমি ব্যান্ডেজ দেখেছি। তখন আরফা বলল, ব্যান্ডেজ? হ্যাঁ, ভাবির রহস্যটা কেমন ঘোলাটে মনে হচ্ছে আমার। তখন সাইকোলজিস্ট স্যার বলল, এসব তোমার ভাবি ভালোই বলতে পারবে। আর ফরেন্সি ল্যাবের রিপোর্ট অনুযায়ী শার্টের কণাটা ইফাদেরই ছিল। তখন আরফা পুলিশকে বলল, অফিসার, ভাবিকে খুঁজতে আপনি কোনো হেল্প করতে পারেন কি? আপনারা চাইলে আমরা চেষ্টা করতেই পারি, তবে ঠিক আছে, দেখুন কি করা যায়। তারপর সবাই যার যার মতো বাসায় চলে গেল। কাব্যকে নয়ন আর আরফা মিলে ড্রপ করে দিয়ে আসে। এসে আরফা মাথায় হাত দিয়ে ব্যালকনিতে বসে আছে। আসলে ভাবির কোনো ক্ষতি আরফা চায় না, অভিনয় হোক বা মন থেকেই। আরফার খারাপ সময়ে ভাবি ছায়া হয়েছিল। রনিও পাশের রুমে বসে কিছু একটা ভাবছে। হাতে ঈশা। ঈশার মেডিকেল প্রবলেমের জন্য কখনো মা হতে পারেনি, তবু রনি ঈশাকে অনেক প্রচুর ভালোবাসে। আরফার সাথে করা অন্যায়টাও তাকে শেষ করে দিচ্ছে। আমরা মানুষেরা এমনই, ভুলের পর ভুল নিয়েই ভাবি। হঠাৎ তখন রনির কানে কিছু একটা শব্দ ভেসে আসলো। প্রথমে বুঝতে না পেরে আবার শোনার চেষ্টা করলো। কারো পায়ের নুপুরের আওয়াজ আসে। রনি তাৎক্ষণিক আরফাকে ডেকে আওয়াজটা শোনালো। আর আরফা বলল, ডেমিট ভাইয়া, বাগানবাড়ির কথা ভুলে গিয়েছি আমরা। ডেম শিওর ভাবি ওখানেই আছে। তুই পুলিশকে কল লাগা তাড়াতাড়ি। তারপর আরফা পুলিশকে কল দিল। হ্যালো অফিসার, আমার মনে হচ্ছে ভাবিকে বাগানবাড়িতে পেতে পারি। যত তাড়াতাড়ি পারেন সেখানে চলে আসেন আপনারা, আমরাও আসি। আমাদের লেট হলে অপেক্ষা করবেন না, অ্যাকশন নেবেন পরিস্থিতি বুঝে, কিন্তু ভাবির যেন কোনো ক্ষতি না হয়। ওকে, আমরা আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করব। এদিকে রনি নয়নকে কল দিল। হ্যালো নয়ন, আমি আরফার ভাইয়া। তোমরা কাব্যকে নিয়ে বাগানবাড়ি চলে আসো। আরফা পুলিশ সহ তোমাদের সবার ফোনে লোকেশন টেক্সট করে দিয়েছে।
চল আরফা বের হই। তারপর যে যার মতো বের হয়ে গেল। আরফাদের বাসা থেকে বাগানবাড়ি যেতে অনেক সময় লাগে, তাই ওদের পৌঁছানোর আগে সবাই পৌঁছে গিয়েছে। আরফা আর রনি পৌঁছে দেখে সবাই বাহিরে দাঁড়িয়ে। তাই আরফা প্রশ্ন করলো, কিছু পেলেন? না, সব জায়গায় খুঁজেছি, পাইনি। কোনার রুমের বেলকনিটা দেখেছেন? সেটা ভাবির প্রিয় রুম সারা বাগানবাড়ির। আমরা নিচে ছিলাম, সেই রুমে যাওয়ার সুযোগ পাবে কিভাবে? আগে থেকে তো থাকতে পারে। চলেন যাই। তারপর আরফা ভো দৌড়ে রুমের দিকে গেল। গিয়ে দেখে বেলকনিতে শাড়ি বাঁধা অবস্থায় ভাবি এক কোণে চুপ করে বসে আছে। আরফাকে দেখে সাথে সাথেই রিয়াক্ট করে বসে। হাতে ছুরি নিয়ে সামনে এগিয়ে আসতে চাইলে পাশ থেকে পুলিশ অফিসার স্টেগান ভাবির শরীরে লাগায় এবং সিটকে অন্য পাশে পড়ে যায়। সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে। তারপর ভাবিকে নিয়ে সরাসরি সাইকোলজিস্টের চেম্বারে চলে আসে সবাই। ঘণ্টাখানেক পর ভাবির সেন্স ফিরে আসে এবং আমি এখানে কেন বলে চিৎকার করে ওঠে। তখন সাইকোলজিস্ট চোখের ইশারায় সামনে সুতোর বাঁধা পয়সা গুলাতে গুলাতে বলে, মিস ঈশা, আপনি নর্মাল মানুষ, কিছু হয়নি আপনার। আপনার স্বামী সংসার আছে, আপনার জীবন আছে, সুন্দর সুন্দর সুখের মুহূর্ত আছে, আপনার প্রচুর ঘুম পাচ্ছে, আপনি চোখে ঝাপসা দেখছেন, এখনই লুটিয়ে পড়বেন আপনি। আর তখনই ঈশা ঘুমের রাজ্যে হারিয়ে গেল। ডাক্তারের কানে কাছে 3বার হাততালি দিয়ে বলা শুরু করলো, এইবার আমি যা যা জিজ্ঞেস করব সঠিক উত্তর দেবেন। কে আপনি? আমি ঈশা হোসেন, রহমান হোসেনের স্ত্রী। আপনার সন্তান আছে? না, আমি বন্ধ্যা। আরফা আপনার কি হয়? ফুপাতো ননদ। ইফাতকে আপনি খুন করেছেন নাকি আপনাকে দিয়ে কেউ করিয়েছে? আমি সঙ্গী নিয়ে চলি না। ইফাতকে খুন আমি করেছি। কেন করেছেন? ইফাতের সৎ মা আমার আপন মা। আমার বিয়ের কয়েক বছর পর মা আমার বাবা আর ছোট বোনকে রেখেই চলে যায়। টাকার লোভে অন্য এক লোককে বিয়ে করে। মার দায়িত্ব ছিল সে লোকের ছেলেকে দেখাশোনা করা। তারপর আমি যখন রনির সাথে ওদের গ্রামে গেলাম তখন মাকে দেখি। সহ্য হয়নি আমার। খুন করলে মানুষ নাকি ঠিক থাকতে পারে না, তাই সাধনা করে ইফাতকে খুন করি। বাসও শেষ বাসিও শেষ। কিভাবে খুন করেন? ইফাত আর আরফার সম্পর্কের কথা আমি জানি। যখন ওরা এক বৃষ্টি রাতে আমাদের রুমের পাশে ছিল, আমি ওদের শব্দ শুনে বাহিরে যাই, তখন তাৎক্ষণিক বুদ্ধি আসলো এটা ভিডিও করলে ইফাতকে ব্ল্যাকমেল করতে পারবো। যেমন বুদ্ধি তেমন কাজ। ইফাতকে এটা দেখালে ও অনেক ভয় পেয়ে যায়। তখন বললাম, তুই সুসাইড কর, না হলে সবাইকে জানিয়ে দেব। আমি ভাবিনি ও সত্যি সত্যি সুসাইড করবে। ভিডিও ভাইরাল করেছিলেন কেন? কারণ আরফা অনেক চালাক মেয়ে। গ্রামে থাকলে ও সব বের করে ফেলতো। কেননা ভালোবাসাটা গভীর ছিল, তাই ভাইরাল করি। তারপর নিজের বাসায় জায়গা দিলেন। ওর সাথে আমার কোনো শত্রুতা নেই, তাই দিয়েছি। আর গতকাল কাব্যকে কেন কিডন্যাপ করেছেন? আসলে সাধনা করতে করতে কেমন যেন হয়ে গিয়েছি আমি। রক্তের নেশা চড়ে গেছে মাথায়। তাই কাব্যকে কিডন্যাপ করে ওর মাথায় আঘাত করে রক্ত দেখে শান্ত হয়েছি। আঘাত তো আপনি করেনি, কে করছে? আমি যার কাছে সাধনা শিখেছি সে মেরেছে। সে কোথায়? পাশের রুমে। গলা টিপে মেরে পাখার সাথে ঝুলে রেখেছি। তাকে মেরেছেন কেন? কেননা সে আমায় একা পেয়ে নোংরামি করতে চেয়েছে। ইফাতের মার্ডারের কথা পুলিশকে কেন জানানো হয়নি সেটা আমি জানি না। হুঁ, আপনার অনেক ঘুম আসে, আপনি আবার ঘুমিয়ে পড়েছেন। তারপর ঈশা আবার গভীর ঘুমে। তখন আরফা দীর্ঘশ্বাস ফেলে কিছু না বলে বের হয়ে গেল। চোখে মুখে পানি দিয়ে এসে পুলিশদের বলেছে, আমরা ভাবির আগাম জামিন করে রাখবো, আপনারা আসেন। তখন ডাক্তারকে বলল, ভাবির ট্রিটমেন্ট শুরু করে দেন ডাক্তার। 6 মাস পর। ভাবি এখন প্রায় সুস্থ। আরফার কাব্যের পড়াশোনা কমপ্লিট। কাব্য বাবার টাকায় আমেরিকায় পড়তে চলে যাবে। তার 2 দিন আগে কফি শপে আরফাকে ইনভাইট করলো। এখন আরফার কাব্য সামনাসামনি বসে আছে। এতগুলো বছরে আজ আরফার চোখে কাব্যের জন্য ভালোবাসা দেখতে পেল কাব্য। শুধু ভালোবাসা না, সাথে কষ্টও আছে। আর এটা কাব্য আমেরিকায় চলে যাওয়ার কষ্ট। কাব্য চেয়ার থেকে উঠে আরফার সামনে হাঁটু গড়িয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল, এই যে মিস আরফা, মিসেস হবেন আমার। বিয়ে করে আমেরিকায় দুজন মিলেই চলে যাব, কি বলেন? আপনার আমার বেবির সার্জারিটা আমায় করার অধিকার দিন না। আরফা তখন কিছু বলার আগেই পাশ থেকে শপের মানুষেরা গোলাপের পাপড়ি উড়িয়ে মারা শুরু করলো। আরফা কিছু না ভেবে হাত বাড়িয়ে দিল কাব্যের হাতে। তারপর কাব্যের মা সেখানে সে কাব্যের হাতে আংটি দিয়ে বলল, ল, পরিয়ে দে। কাব্য তখন আংটি পরিয়ে দিল। কাব্যের মা আরফার পাশে গিয়ে বলল, হয়তো তুমি আর 5টা নারীর মতো সতী না, তবে তুমি সাহসী। এটাই অনেক আমার ছেলের জন্য আর আমার জন্য। মেয়ে হয়ে থাকবা আমাদের। হঠাৎ সুখের কান্নায় ভেসে গেল আরফার চোখ। এই সুখ সবার কপালে জোটে না, এমন জীবন সবাই পায় না। সমাপ্ত।